ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক ও রেল লাইন অবরোধ ঘিরে রাজধানীর জুরাইনে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকালে জুরাইন রেলগেট এলাকায় অবরোধ করেন অটোরিকশার চালকেরা। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটে রেল চলাচল। অটোরিকশা চালকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্যামপুর থানার ওসি শফিকুল ইসলাম। এদিকে অবরোধের কারণে জুরাইন এলাকায় আটকে পড়া নকশিকাঁথা কমিউটার ও খুলনাগামী নকশিকাঁথার মাঠ ট্রেন দুটি ঢাকা ছাড়তে পারেনি। এর আগে বৃহস্পতিবার ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণায় রাজপথে নামে চালকেরা। রাজধানীর আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুর সহ অন্তত 7টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর জুরাইন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, সড়ক এবং রেলপথ এখনো অবরুদ্ধ আছে কিনা এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। দেখুন, সড়ক এবং সড়ক পথটি সচল হয়েছে, তবে রেলপথ এখন পর্যন্ত আসলে রেল চলাচল শুরু হয়নি। তবে কি কারণে রেল যোগাযোগ বন্ধ আছে সেই একটু আমি অতীতের ঘটনাতে আসলে একটু যেতে চাই। সেটি হচ্ছে যে আজকে তৃতীয় দিনের মতো সকাল 11টার দিকে এই অটো রিকশা চালকরা জুরাইনের যে রেল লাইন যে এলাকাটি আছে সেই এলাকাটিতে এসে তারা জড়ো হয় এবং অটোরিকশা বন্ধের প্রতিবাদে তারা বিক্ষোভ করতে থাকে এবং বিক্ষোভের এক পর্যায়ে এই রেল লাইন জুরাইন এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা বন্ধ করে দেয় এবং তাদের আন্দোলনের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপরে কিন্তু আসলে এখানকার স্থানীয় যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারাও ক্ষুব্ধ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়। পরবর্তীতে একটার কিছু আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অবরোধকারীদেরকে এখান থেকে সরিয়ে দিতে চাইলে অবরোধকারীদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরবর্তীতে পুলিশের সঙ্গে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং অবরোধকারীদের নিবৃত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়া হয়েছে এবং সেই টিয়ার শেল ছুড়ে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে যিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি আসলে বলছেন যে অবরোধকারীরা এই মুহূর্তে নেই এবং রেল লাইন এবং এর আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে তারা তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটকও করা হয়েছে। যেটি আসলে এখানে হয়েছে যে এই অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে পুরো এলাকাটি আসলে একরকম রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। এখনো পরিস্থিতি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তবে রেল যোগাযোগ যেটি সেটি এখন পর্যন্ত চলাচল শুরু হয়নি। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে রেলওয়ে কর্তৃপক্ষের কয়েকজন এখানে এসেছেন এবং তারা এসে রেল লাইন সচল আছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করে গেছেন, তবে তারা এখন পর্যন্ত রেল লাইন বা ট্রেন চলাচলের মতো যে বার্তাটি সেই বার্তাটি না পাওয়ার কারণে রেল চলাচল এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানটি এখনো এখানে অব্যাহত রয়েছে। আমরা এই জোনের যিনি উপপুলিশ কমিশনার তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই অটো চালকদের যে আন্দোলনটি করছেন এই আন্দোলনের মাঝে তারা এক ধরনের নাশকতার গন্ধ আসলে তারা পাচ্ছেন এবং দুষ্কৃতিকারী ছদ্মবেশে এই আন্দোলনের সঙ্গে প্রবেশ করেছে এরকম কয়েকজনকে তারা আটকের কথা বলছে এবং তারা বলছে যে এটি আসলে শুধুমাত্র কি অটো চালকদের আন্দোলন নাকি এর মাঝে আরো কিছু আছে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা যাদেরকে গ্রেপ্তার করেছেন জিজ্ঞাসাবাদের পরে তারা আরো বেশি নিশ্চিত হতে পারবেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয় ব্যবসায়ী, স্থানীয়রা এবং বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই যে জুরাইন যে রেলগেট এলাকা সেই রেলগেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা অবস্থান করছেন এবং তারাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সহযোগিতা করছেন যাতে কেউ অবরোধ করতে না পারে, কেউ নাশকতা করতে না পারে এবং অবরোধের মধ্যে জানমালের যাতে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে অন্যান্যরাও তারা মিলে কাজ করছে। এই মুহূর্তেকার রাজধানীর অন্য কোনো জায়গায় কিন্তু কোনো অবরোধ বা এরকম সড়ক অবরোধ, রেলপথ অবরোধের খবর পাওয়া যায়নি। তো জুরাইনে কেন তারা এই অবরোধটি করলো? যারা আন্দোলন করছেন তাদের সাথে কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি বলছেন?
দেখুন, গতকালকে আপনি জানেন যে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে আন্দোলন করেছিল এবং আন্দোলনকারীরা তারা গতকালকে তাদের আন্দোলন প্রত্যাহার করেছিল এবং তারা এক ধরনের বিভিন্ন জায়গা থেকে আসলে তাদেরকে এক ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছিল যে তাদের ব্যাপারটি আসলে খতিয়ে দেখা হচ্ছে। তবে আজকে যারা মূলত এই জোড়াইনে যেসব অটোচালকরা আন্দোলন করছিলেন তাদের বক্তব্য ছিল যে তাদেরকে আসলে কোনো লিখিত কোনো কিছু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি, মৌখিক কোনো নির্দেশনায় তারা মানেন না এবং তারা অটো চালাতে পারছেন না। এ কারণেই মূলত তারা এই জোড়াইনের এলাকাতে এসে অবস্থান করে রেলপথ সড়ক পথ তারা অবরোধ করেছিলেন এবং সেই অবরোধের এক পর্যায়ে পুলিশের সাথে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে এবং এখান থেকে বেশ কয়েকজনকে কিন্তু আসলে আটকও করা হয়েছে, সেটিও আসলে আমরা দেখতে পেরেছি। তো সব মিলিয়ে আসলে যেটি বলতে পারি যে এখন পর্যন্ত আসলে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এখনো এক ধরনের আতঙ্ক রয়েছে, যে কারণে এই আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনো খোলেনি এবং রেলপথ এখনো চালু হয়নি। তো আমার কাছে জুরাইন থেকে এটি ছিল এখনকার সবশেষ। জুরাইন থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। রাজধানীর সড়কে ব্যাটারি রিকশা অতি ঝুঁকিপূর্ণ, তাই এটি কয়েক ধাপে সরিয়ে নিতে বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বন্ধ করতে হবে এটি তৈরি ও যন্ত্রাংশ আমদানি। যাত্রী কল্যাণ সমিতির দাবি, দুর্ঘটনা বাড়তে থাকলেও চাঁদা তুলতেই এর বৈধতা দিয়েছে রাজনৈতিক প্রভাবশালী চক্র। আর এই কারণে দেশে এর সংখ্যা এখন 40 লাখেরও বেশি। গেল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন শিক্ষার্থী আফসানা রাচি। এরপর আবারও ওঠে এসব বাহন বন্ধের দাবি। সড়কে তীব্র যানজট ও ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে এসব অটোরিকশা। নেই কোনো নিয়ন্ত্রণ, দাপিয়ে বেড়াচ্ছে গলি থেকে প্রধান সড়কে। নিয়মের তোয়াক্কা না করে চলাচলে বেড়েছে দুর্ঘটনা। প্রধান সড়কে বিপাকে পড়তে হচ্ছে অন্যান্য যানবাহনকে। বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে একজোট হয়ে রাজপথে বিশৃঙ্খলা চালকদের। খোদ রাজধানীতে অবৈধ এসব বাহনের সংখ্যা 10 লাখের বেশি। প্রশ্ন উঠেছে, কাদের পৃষ্ঠপোষকতায় এই দৌরাত্ম্য? এসব বাহন ঘিরে সারা দেশে চলছে শত কোটি টাকার অবৈধ বাণিজ্য। যাত্রী কল্যাণ সমিতি বলছে, আওয়ামী সরকারের আমলে ফুলে ফেঁপে উঠে চক্র। পরিকল্পিত উপায়ে এক একটি রোডকে মডেল হিসেবে ধরে যদি উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়, তাহলে সরকারের যেমন সংকট তৈরি হতো না, ঠিক তেমনি করে এই অটোরিকশা চালকরাও একত্রে সংগঠিত হওয়ার সুযোগ পেত না। এর আগেও অটোরিকশা বন্ধের সরকারি উদ্যোগ ভেস্তে গেছে। এজন্য সম্মিলিত উদ্যোগ নেয়ার তাগিদ পরিবহন বিশেষজ্ঞদের। নতুন করে যন্ত্রাংশ আমদানি বন্ধের দিচ্ছেন তাগিদ। ঢাকা শহরেই দৈনিক প্রায় 1000-এর মতন এই ধরনের যানবাহনের জন্ম হচ্ছে। তো আমি বলবো আসলে জন্মটা বন্ধ করতে হবে। সেক্ষেত্রে যে ব্যাটারি মোটর যেটা আমরা বাইরে থেকে আমদানি করছি সেখানে একটা নিয়ন্ত্রণ লাগবে, এবং চার্জিং স্টেশনগুলি যেখানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে এই ধরনের বাহনে চার্জ করা হচ্ছে সেখানেও কিন্তু একটা নিয়ন্ত্রণ আনতে হবে। বর্তমানে সারা দেশে অটোরিকশা ছাড়িয়েছে 40 লাখেরও বেশি। এসব বাহন চার্জে খরচ হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎও। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে। তবে তার আগে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত দলটির নেতাকর্মী ও তাদের সহযোগীদের সবার বিচার নিশ্চিত করা হবে, জবাবদিহির আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণ না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। অন্তর্বর্তী সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামোগত সংস্কারের পথে এগোনোর আহ্বান জানিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এছাড়া হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে তারা। বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এর আগে একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, জুলাই-আগস্ট হত্যা মামলায় 140 জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি পুরনো আইন ও চর্চার ফল। তড়িঘড়ি করে মামলা করতে গিয়েই এমনটি হয়েছে। এ বক্তব্যের সূত্র ধরে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের আশা, গত সেপ্টেম্বর থেকে হত্যা মামলার আসামি হয়ে যেসব সাংবাদিক হেনস্থার শিকার হচ্ছেন সেই অবস্থার অবসান ঘটতে পারে শিগগিরই।
রোববার শপথ নিচ্ছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার। সেদিন বেলা 1:30টায় সুপ্রিম কোর্টে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে আদালত। এর আগে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া আরেক প্রজ্ঞাপনে 4 জন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টিও জানানো হয়। নতুন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যশোরে ঝিকরগাছা থানায় হত্যা, ধর্ষণ সহ 17টি মামলার আসামি অভি ইসলাম প্রান্ত একের পর এক মামলার পরও জামিনে বেরিয়ে চালাচ্ছেন বেপরোয়া কর্মকাণ্ড। সম্প্রতি হামলা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খানের ওপরও। অভি ইসলাম প্রান্ত, বয়স 26 বছর। যশোর শহর থেকে সীমান্ত এলাকায় কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। গত 12 বছরে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে 17টি মামলা হয়েছে ঝিকরগাছা থানায়। একের পর এক মামলায় জড়িয়েও বেপরোয়া প্রান্ত। থেমে নেই চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। সম্প্রতি ঝিকরগাছার কৃষ্ণনগরে সংবাদ সংগ্রহ করার সময় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খানের উপর হামলা করেন প্রান্ত। তার এমন মনোভাবের পেছনে রাজনৈতিক প্রশ্রয় দেখছেন নাগরিক সংগঠনের নেতারা। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ না হবে, ততদিন পর্যন্ত সমাজে সে সাংবাদিক হোক, সাধারণ মানুষ হোক বা বিরোধী পক্ষীয় রাজনৈতিক লোক হোক, কেউই সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। এদিকে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাও দেখছেন রাজনীতিকেরা। আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতার প্রয়োজন রয়েছে, কারণ আজকে যদি গণমাধ্যমের বন্ধুরা আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো যথেষ্ট শঙ্কার কারণ। পুলিশ জানিয়েছে আগের মামলায় জামিনে আছেন প্রান্ত, তবে গ্রেপ্তার করা হবে নতুন মামলায়। যে মামলাগুলো হয়েছে সেই মামলা যদি তারা জামিন পেয়ে থাকে, তাহলে তো সেটা আদালতের বিষয়, এটা তো আর আমি কিছু বলতে পারি না। কিন্তু নতুন করে যে অপরাধ সংগঠন করছে সে বিষয়ে নতুন করে তদন্ত হবে। গত 1 দশকে যশোরের দৌরাত্ম্য বেড়েছে কিশোর গ্যাংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি তাদের তৎপরতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনে কিছুটা গরম অনুভূত হলেও সারা দেশে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। চলতি মাস জুড়ে এই অবস্থা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্যানুসারে নভেম্বরে দেশের কোনো স্থানেই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার শঙ্কা নেই। উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের মাঝামাঝি সেখানে শৈত্যপ্রবাহ হতে পারে। রাজধানীতে জানুয়ারির আগে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই, তবে ডিসেম্বরে হালকা শীত অনুভূত হতে পারে। এদিকে কয়েকদিন ধরেই ভোরে বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা যাচ্ছে, বেড়েছে ঠান্ডা বাতাসও। ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 14.3 ডিগ্রি সেলসিয়াস। 22 নভেম্বর এর বাকি 8 দিনের মধ্যে সেই শৈত্যপ্রবাহ, যেটা আমরা বলি 10 ডিগ্রি বা 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে শৈত্যপ্রবাহ বলে আমরা ঘোষণা দেই। তো সেক্ষেত্রে সেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুব একটা নাই। তবে উত্তরবঙ্গে সে তাপমাত্রা কিছুটা অনেকটা কমে আসবে। তবে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 14.3 ডিগ্রি সেলসিয়াস এবং এই বছরের পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজধানীর আলুর বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। তবে ভ্যাট কমানোয় সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের, তারপরও লিটার 170 টাকার ওপরে। পুরো মাস জুড়ে উত্তাপ ছড়ানো আলুর বাজারে এখনও ফেরেনি স্বস্তি। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও নাগালে আসছে না দাম। গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছিল 70-এ, এখন তা 75 টাকা। পাড়া মহল্লায় তা আরও বেশি। আর এজন্য হিমাগার মালিকদের দুষছেন বিক্রেতারা। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকি না থাকায় অতি মুনাফার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। নতুন আলু তো আপনার পিছিয়ে গেছে, এখনো আসতেছে না। নতুন আলু আসলে পরে কমার সম্ভাবনা। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি? যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নাই।
গত 7 দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে প্রায় 20 টাকা। বাজারে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজ 130 আর আমদানির পেঁয়াজ কেনা যাচ্ছে 120 টাকায়। আমদানি বেশি, এদের বেচা যায় কম, শুকনো পিসটা কম খায়, তো এই কারণে দামটা কমছে। আবার ইন্ডিয়ান পেঁয়াজও আসছে এর ভেতরে, ইন্ডিয়ার পাকিস্তান। ভোজ্য তেলে ভ্যাট কমিয়ে 5% করার সুফল মিলতে শুরু করেছে বাজারে। এতে সরবরাহ বাড়িয়েছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তারপরও খোলা সয়াবিন 185 আর বোতলের তেল বিক্রি হচ্ছে 170 টাকা লিটারে। শুল্ক কমানোর আগে দেওয়া যে একটা চাপ সৃষ্টি করে রাখে, ওইটাই আর কি এটা হয়েছে আর কি। আর তাছাড়া দেখা গেছে এখন তো সরকার নেই। শীত ঘনিয়ে আসায় বাজারে উঠছে পর্যাপ্ত সবজি। শিম, ফুলকপি, বাঁধাকপি বা লাউ কেনা যাচ্ছে 70 টাকার মধ্যে। তবে 1 কেজি নতুন আলুর জন্য গুনতে হচ্ছে 130 টাকা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ কমার অজুহাতে ঢাকার বাইরের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। খুলনার বাজারে বোতলজাত সয়াবিন তেলের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা লিটার, আর খোলা সয়াবিন তেলের দাম 190 থেকে 200 টাকা লিটার। চট্টগ্রামের সপ্তাহের ব্যবধানে বেড়েছে দেশি মুরগির দাম, কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম, কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। রাজশাহীতে কেজি প্রতি 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। বগুড়ায় শীতকালীন শাকসবজির আমদানি ভালো থাকলেও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে দাম। তবে সিলেটে কিছুটা কমেছে সবজির দাম। বরিশালে ইলিশের পাশাপাশি সব মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তো আগে আমাদের দিত, দেওয়ার পরে এখন যে খুচরা তেলের দাম বাড়ছে, বাড়ার পরে তেল ওরা শর্ট করে দিচ্ছে। এখন যে রবি শস্যের সময়, এই সময় অনুযায়ী সবজির মূল্য বেশি আমার কাছে মনে হয়, আর সার্বিকভাবে বাজার মূল্য বেশি। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু এলাকায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পদ্মা সেতু এলাকায় নাওডোবা ব্রিজের নিচে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তি ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ক্লাস 8 পাস মাদারীপুরের জয়নাল এখন ঢাকার বড় চিকিৎসক। চেম্বারে বসেন 3 হাসপাতালে। নিজের নাম বদলে বনে গেছেন ডাক্তার আরিফ হাসান। রোগী দেখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জন হিসেবে। চিকিৎসক পরিচয়ে বিয়েও করেছেন 5 বছর আগে। রাজধানীর মাতুয়াইলের ফেইথ হাসপাতাল। রোগী দেখছেন ডাক্তার আরিফ হাসান, অর্থোপেডিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। তার বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এই ওষুধটা 1 সপ্তাহ খান, দেখেন আল্লাহ পাক কতটুকু ভালো রাখে। অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন। জেনারেটর আর অপারেশন লাগবে না, কারণ ডক্টর প্রথম যিনি অপারেশন করছেন তিনি এভাবে করতে পারতেন। কিছুক্ষণ পর তার চেম্বারে এক ব্যক্তি, তার নামও ডাক্তার আরিফ হাসান। তারও বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এবার 2 আরিফ হাসান পাশাপাশি। বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নম্বরের সঙ্গে পরের ব্যক্তির চেহারা মিলে গেল। আপনার ছবি এখানে নাই কেন? ওনাকে চিনতে পারছেন? জি জি, উনি আরিফ হাসান। উনি আরিফ হাসান, তাহলে আপনি কে? সন্দেহ জাগে, তবে কি তিনি এমবিবিএস ডাক্তার নন? এমবিবিএস এর ডিটেইল কি বলেন তো? এমবিবিএস এর মেডিকেল। ভেরি গুড। না 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 না, বলেন। আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। আপনি মুখে বলেন। এবার বলেন এমবিবিএস এর ডিটেইল কি? লেখো না ভাই, না উনি বলুক। আমি সবই পারি দাদা, বলেন, এটা বলতে পারি। এমবিবিএস এর ডিটেইল বলেন। ব্যাচেলর অফ মেডিকেল, ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। আমি এমএস করেছি, সেটারটা বলে দিই আমি। কোত্থেকে করছেন? আপনি তো এমবিবিএস ডাক্তারই না, আপনি এমএস করলেন কোত্থেকে? অর্থোপেডিক সার্জন পরিচয়ে চিকিৎসা দিলেও লিখতে পারলেন না তা। সঠিক হয়েছে? জি, সঠিক হয়েছে। এবার জানা গেল
তার শিক্ষাগত যোগ্যতা, তবে দেখাতে পারলেন না কোনো সনদ। আপনি কি পাস? আমি ইন্টারমিডিয়েট পাস। আপনার আসল নাম কি? আমার আসল নাম ডাক্তার আরিফ হাসান জয়নাল। আরিফ হাসান জয়নাল। আপনার এনআইডি কার্ড বের করেন। বললাম তো হারিয়ে গেছে। এই ব্যক্তির আসল নাম জয়নাল আবেদিন, কিন্তু সব জায়গায় পরিচয় দেন তিনি ডাক্তার আরিফ হাসান। যাত্রাবাড়ির 3টি হাসপাতালে রোগী দেখেন তিনি। আমি তো বললাম দাদা আমি ভুল করেছি, আমি বলতেছি তো আপনাদেরকে দাদা আমি ভুল করেছি দাদা, আমি তো বলতেছি দাদা আমি ভুল করেছি। এখন কি হবে? এখন কি হবে আমি আর কখনো এটা করব না। 5 বছর আগে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন জয়নাল আবেদিন। তার স্ত্রীও জানেন না আসল নাম। ওনার কাছে ডাক্তারের পরিচয়, মেয়ে বিদেশে ঢাকায় পিজিতে লেখাপড়া করতেছে, তো ওখান থেকে ডাক্তার হয়ে বেরিয়েব, ওই হিসাবে আর কি মেয়ে বিয়ে দিছি। পরে জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক শাহ আলম। অধ্যাপক শাহ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ক্লাস 8 পাস একজন মানুষ যদি অর্থোপেডিক সার্জনের মতো কাজ করেন, সেক্ষেত্রে কি ধরনের ঝুঁকি দেখা দিতে পারে? এটা প্রথমে আমি বলবো খুব দুঃখজনক ঘটনা, যে আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে ধরেন কোন রকম ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই। খাদ্য এবং স্বাস্থ্য খুব একটা জরুরি জিনিস। অর্থোপেডিক তো ধরেন আমাদের ডিগ্রি, এমএস, ডিপ্লোমা, এফসিএস অনেক কষ্ট করে এই ডিগ্রিগুলো অর্জন করতে হয়, এবং এটা খুব একটা কঠিন একটা সাবজেক্ট। সেখানে একজন 8 পাস যিনি ডাক্তার পরিচয় দিয়ে, এমনি হয়তো যদি মেডিসিন দিল ঠিক আছে, কিন্তু অর্থোপেডিক্স এর মতো ঝুঁকিপূর্ণ, যেখানে সবই প্রায় আমাদের সার্জারি করতে হয়, বিশেষ করে অ্যাক্সিডেন্ট জনিত অনেক ঘটনা যেগুলো ঘটে, তো এইটা তো কোনোভাবেই তার পক্ষে সম্ভব না। এবং এটা শুধু একটা হাত বা পায়ের ঝুঁকি না, জীবনের জন্য অনেক বড় একটা হুমকি। এবং এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, 5 বছর ধরে সে চিকিৎসা করে আসতেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য বা কাম্য নয় আমাদের কাছে। আর এই ডিগ্রিগুলো পাস হওয়ার পরে ধরেন আমাদের বিএমআরসি, বিএমডিসি বিভিন্ন রেগুলেশন রয়েছে, যেনারা এটা দেখে থাকেন, বিশেষ করে বিএমডিসি যেনারা রেজিস্ট্রেশন দেন, সেখানকার সনদ কিভাবে আসলো আমার তো বোধগম্য নয়। সুতরাং এটা খুব দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে করে কেউ যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন, কখনো যেন এটা না করে। এই ধরনের রিমার্কেবল শাস্তি যদি হয়, তাহলে আমার মনে হয় যে অন্যরা এটার জন্য সতর্ক হবে এবং আমাদের অনেক জানমাল রক্ষা পাবে বলে আমি মনে করি। বিএমডিসির কথা বলছিলেন, আমরা কিন্তু এর আগেও দেখেছি যে বিএমডিসির সনদ নিয়ে বা রেজিস্ট্রেশনের নাম্বার নিয়ে কিন্তু তারা কাজ করেছে, কিন্তু পরবর্তীতে জানা গেল তারা ভুয়া ডাক্তার। কিন্তু এটির আসলে দেখভালটা কে করবে? বিএমডিসির কি আসলে এখানে কোনো দায়িত্ব নেই? তারা কি এটি আসলে ঠিকভাবে করছেন? না, দায়িত্ব তো বটে, পুরো দায়িত্বই ওনাদের। ওনারা তো কোনোভাবেই এই দায়ভার এড়াতে পারবেন না। এখন ধরেন যিনারা দিয়েছেন, আসলে কি এটা বিএমডিসি দিয়েছে নাকি এটা নকল ভাবে করে নিয়েছে, সেটা দেখার বিষয় আছে। কারণ বিএমডিসি নিশ্চয়ই জেনে শুনে ভুয়া দিবে না। এখন আজকে যে ডাক্তারের কথা বলা হচ্ছে তিনি আসলে নকলই করেছেন, তিনি আসলে বিএমডিসি থেকে পাননি, তিনি নকল করেছেন। বলছি যে যিনি ডাক্তার না, সে ডাক্তারের কাগজপত্র সেগুলো ধরেন ভুয়া। এখন তো ধরেন ডিজিটাল যুগ, স্ক্রিনিং করে টোরে সে সামহাউ স্ক্যান করে এগুলো করে ফেলছে। এবং এটা ডেফিনেটলি আপনি যদি যান এবং এটা যদি চেক করেন বিএমডিসি তে, এটা ধরেন তার সঠিক তথ্য পাওয়া যাবে না। সো এটা ভুয়া, এটা প্রমাণিত করে। এবং আমার মনে হয় তো এখন তো ধরেন অনেক ক্ষেত্রেই ডিজিটাল যুগে অনেক কিছু অনেক কন্ট্রোল, এবং যারাই প্র্যাকটিস করেন খুব সতর্কতার সাথেই আমরাও প্র্যাকটিস করে থাকি। সুতরাং আপনারা এটা যে সংবাদ দিয়েছেন, অবশ্যই এটা অন্যান্য ডাক্তার বা অন্যান্য সংস্থা যারা আছেন তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য বহন করবে। এবং আমি মনে করি যে বিএমডিসি আরো বেশি ভবিষ্যতে তারা আরো সতর্কতার সাথেই তাদের সনদগুলা ইস্যু করবেন বলে আমরা মনে করি। কিন্তু এই যে ভুয়া ডাক্তাররা যে বিভিন্ন হাসপাতালে কাজ করছেন, সেই হাসপাতালগুলোর তো দায় আছে, দায়িত্ব আছে, তারা সেগুলো আসলে ঠিকভাবে করছেন না বা তাদেরকে যাচাই করছেন না। এটা আপনি সঠিক বলছেন, এটাও যে হসপিটালে করবে। আমার মনে করেন বড় বড় যে সমস্ত নামি দামি হসপিটাল, কর্পোরেট হসপিটাল বা গভর্নমেন্টের অ্যাপ্রুভড হসপিটাল আছে, যেগুলো আপনার রেজিস্ট্রেশন নিয়েই সনদভুক্ত হসপিটাল গুলো হয়তো বা এরকম হবে না, বাট এটাও ঠিক যে প্রত্যেকটা হসপিটালে
তাদের সনদপত্র অন্তত 1 কপি করে নিয়ে চেক করেই তাদেরকে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যেহেতু অহরহ এই ঘটনাগুলো ঘটছে এবং এটা ধরেন তারা তো কোনোভাবেই কোনো কল্যাণে আসবে না, ডেফিনেটলি এটা তাদের ক্ষতি ছাড়া খারাপ কোনো আরেকটা বিষয় একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে বিভিন্ন স্থানে আমরা কিন্তু এরকম মাঝে মাঝে ভুয়া ডাক্তারদের দেখতে পাই, আসলে এটি প্রতিরোধ করার ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? না, যেমন ধরেন আমাদের অর্থোপেডিক বা স্পাইন সোসাইটি, যেমন আমার সোসাইটি, আমরা কিন্তু খুব মেম্বারশিপ দেওয়ার ব্যাপারে খুব রিজিড এবং তাদের প্রি রিকুইজিট এমবিবিএস তো বটেই এবং এমবিবিএস এর পরে তাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং ডিগ্রিও থাকলেই নয়, ডিগ্রির পরে আবার তাদের পর্যাপ্ত ট্রেনিং আছে এখানে স্পাইন সার্জারিতে, তাহলে কিন্তু তাদেরকে আমরা মেম্বারের জন্য সনদপত্র দিয়ে থাকি। সুতরাং আমরা সোসাইটির পক্ষ থেকে আমরা বিরাট ভূমিকা দিয়ে থাকি এবং যে কেউ আসলে তাকে কিন্তু আমরা মেম্বার করি না। এবং আমাদের স্পাইন সোসাইটির একটা আছে, দুর্নাম আছে যে ওখানে সহজে ওনারা মেম্বার করতে চান না, কারণ আমরা খুব যাচাই বাছাই করি। তার মানে বিএমডিসি সহ সংশ্লিষ্ট যে সমস্ত হাসপাতাল রয়েছে তাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু আজ। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়নের শিরোপা লড়াই। শক্তিমত্তা এগিয়ে বসুন্ধরা কিংস, লড়াকু মানসিকতা মোহামেডানের মূল মন্ত্র। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 5টায়। এই প্রথম দুই চ্যাম্পিয়নের লড়াই দিয়ে বাংলাদেশে ঘরোয়া মৌসুম শুরু। চ্যালেঞ্জ কাপে মুখোমুখি বসুন্ধরা কিংস মোহামেডান, প্রিমিয়ার লিগ ও ফেড কাপের চ্যাম্পিয়ন। কিংস অ্যারেনায় বিগ ম্যাচ। বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে সম্প্রতি। এরপর দলটির বেশিরভাগ সদস্য ব্যস্ত ছিল জাতীয় দলের মালদ্বীপ সিরিজে। শক্তিমত্তা প্রস্তুতির দিক থেকে এগিয়ে কিংস। কোচ ভেলেরিও তিতার বাংলাদেশে প্রথম মৌসুম, শিরোপা দিয়েই শুরুটা রাঙাতে চান। আমি আক্রমণ ভাগ নিয়ে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচই ফাইনাল, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়। আমি অতীতে অনেক ফাইনাল জিতেছি এবং হেরেছি, তাই কোনো চাপ অনুভব করছি না। আমি নিশ্চিত কয়েক গোলের ব্যবধানে জিতবে বসুন্ধরা। আলফাজের কোচিংয়ে মোহামেডান ফিরেছে লড়াকু মানসিকতায়। গত মৌসুমের পারফরমেন্স ছিল আশা জাগানিয়া, সেই ধারাবাহিকতা ধরে রেখে প্রতিটি শিরোপার জন্য লড়বে সাদা কালোরা। মোহামেডান স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব, আমরা শিরোপার জন্য লড়ব। 3টে টুর্নামেন্ট, অতএব সবগুলোর জন্যই আমরা ফাইট করব আর কি। যদি কপালে থাকে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো আর কি, ট্রাই করবো আমরা চ্যাম্পিয়নশিপের জন্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উদিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় সূর্য। এ কারণেই নতুন এই প্রতিযোগিতার নাম বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। ম্যাচের টিকিট বিক্রির টাকা দেয়া হবে জুলাই আগস্টে নিহতদের স্মরণে গঠিত ফাউন্ডেশনে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।